আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মেকানিক্সের চ্যাপ্টার 1টা নিয়ে আলোচনা করব। আমাদের মেকানিক্সের চ্যাপ্টার 1টা হলো বস্তুর একমাত্রিক গতি বা রৈখিক গতি। অর্থাৎ আমরা এই অধ্যায়ে কোনো একটা সরলরেখা বরাবর কোনো একটা বস্তুর গতির কীরূপ পরিবর্তন ঘটে, অর্থাৎ কোনো একটা সরলরেখা বরাবর কোনো একটা বস্তুর বেগ গতি কীরূপ পরিবর্তন ঘটে, এই অধ্যায়ে আমরা সে জাতীয় কিছু থিওরিয়াম এবং উপপাদ্য অঙ্কগুলো দেখব। তো এই অধ্যায় করার আগে আমাদের আগে কিছু ডেফিনেশন জানতে হবে। এই ডেফিনেশনগুলো আমরা আগে থেকে জানতাম, অর্থাৎ সরণ সম্পর্কে ধারণা, বেগ সম্পর্কে ধারণা, ত্বরণ সম্পর্কে ধারণা, এগুলো সম্পর্কে ধারণা। তো সরণ সম্পর্কে আমরা কী জানতাম, যে সরণ হলো যে কোনো একটা বস্তু কণার নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তন, সেটাকে হলো সরণ। আর বেগ কী? বেগ হলো কোনো একটা চলমান বস্তুর কোনো নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তন, সেটা হলো বেগ। আর এই অধ্যায়ে আমরা বেগকে মূলত dx/dt দ্বারা প্রকাশ করব। আর যেহেতু x মানে সরণ আর t মানে হার সময়, তাহলে dx/dt দ্বারা এখানে সরণের হার বোঝাচ্ছে। তাহলে আমরা এই অধ্যায়ে অঙ্কগুলো করার সময় অর্থাৎ বেগ প্রকাশ করার সময় dx/dt দ্বারা সবসময় বেগ প্রকাশ করব। তারপর আমাদের ত্বরণ হলো কোনো একটা চলমান বস্তুর নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনের হার, সেটা হলো ত্বরণ। এই অধ্যায়ে আমরা অঙ্কগুলো করার সময় বা থিওরিয়াম করার সময় ত্বরণকে d²x/dt² দ্বারা প্রকাশ করব। তো এগুলো আমাদের বেগ এবং ত্বরণ। তো এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে, এই ডেফিনেশন দিয়ে আমরা এই অধ্যায়ের সবগুলো টপিক করব। তো ডেফিনেশনটা হলো সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতিটা কি? সাপোজ আমি চিন্তা করলাম একটা সরল রেখা, এখানে ও একটা বিন্দু আছে, এখানে এ একটা বিন্দু, এখানে এ প্রাইম একটা বিন্দু। তো কোনো একটা বস্তু কণা এ বিন্দু থেকে ধরলাম ও বিন্দুর অভিমুখী, অর্থাৎ একটা বস্তু কণা এ বিন্দু থেকে ও বিন্দুর দিকে আসতেছে। তো কোনো এক সময় ধরলাম টি সময় পর বস্তুটা ও বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু পিতে এখানে চলে আসছে, এবং ও থেকে পি বিন্দু দূরত্বটা হলে কত, এখান থেকে এক্স ধরে নিলাম আমরা। তাহলে সরলরৈখিক গতিটা হলো যে কোনো একটা বস্তু কণা কোনো একটা সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে যেন যে বস্তু কণাটার কোনো একটা বস্তু কণা কোনো একটা সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে যেন বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দু ও বস্তু কণাটা একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হয়। ধরলাম ওই বস্তু কণাটা ও বিন্দুর অভিমুখী, এবং টি সময় পর ওই বস্তু কণাটা যদি একটা নির্দিষ্ট বিন্দু পিতে অবস্থান করে, সেই ও পি দূরত্বটা ধরলাম আমরা এক্স। তাহলে সরলরৈখিক গতিটা হলো যে ও থেকে এ থেকে ও বিন্দুতে আসতে বস্তুটাতে ত্বরণ হয়, সেই ত্বরণটা হলো d²x/dt²। সেই ত্বরণটা হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে পি থেকে ও বিন্দুতে দূরত্ব এক্স তার সমানুপাতিক এক্স। এটা হলো আমাদের সরলরৈখিক গতি। অর্থাৎ কোনো একটা সরলরেখা বা কোনো একটা বস্তু কণা কোনো একটা সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে যেন একটা নির্দিষ্ট সময় পর বস্তু কণাটার ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের সমানুপাতিক। এই গতিটাকে বলা হয় সরলরৈখিক গতি। তাহলে d²x/dt² সমানুপাতিক এক্স, এটা হলো সরলরৈখিক গতির সমীকরণ। তো এখান থেকে আমরা d²x/dt² সমান লিখতে পারি, একটা ধ্রুবক উঠবে জানি আমরা, সেটা হলো মিউ মাইনাস মিউ এক্স। এখন মাইনাস কেন ধরছি? সবসময় কেন্দ্রমুখী বলের কারণে এটা মাইনাস হচ্ছে, কারণ যেহেতু বস্তুকণাটা ও কেন্দ্রমুখী, সেজন্য এখন কেন্দ্রমুখীর জন্য ত্বরণ মানে সমানুপাতিক চিহ্নটা মাইনাস হচ্ছে। সেজন্য আমরা এখন থেকে কেন্দ্রমুখী বলের সবসময় যদি কখনো দেখি কোনো থিওরিয়ামে বা কোনো অঙ্কে বস্তুকণাটা ও বিন্দুর একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী যাচ্ছে, তখন আমরা এখানে ত্বরণ মাইনাস নিব, কারণ কেন্দ্রমুখী বল সবসময় ঋণাত্মক। সেজন্য এখানে আমরা কেন্দ্রমুখী যেহেতু ও বিন্দুর দিকে আসতেছে বস্তুকণাটা, সেজন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি, ঋণাত্মক দিচ্ছি। তো এটা হলো আমাদের ওদের ডেফিনেশন। তো এটা গেল। তারপরে এখন দেখব আমরা যে বস্তুর দোলনটা কী বা দোলনকালটা কী, দোলনের বিস্তার কী। তো এগুলো হলো, এখন দেখবো আমরা বস্তুর দোলন বা বস্তুর দোলনকাল। বস্তুর দোলনকাল হলো যে কোনো একটা বস্তু দ্বারা উৎপন্ন দোলকের একটা পূর্ণ দোলন দিতে যতটুকু সময় লাগে, সেটাকে বলে আমাদের দোলন। আর আমরা এখানে দোলনকালটা একটা সরলরেখার উপর চিন্তা করবো। তাহলে এটা হলো এ, এটা হলো কেন্দ্র ও, এটা হলো এ প্রাইম, এটা হলো দোলনকাল। আর দোলনের বিস্তারটা কি? ধরলাম একটা বস্তু কণা ও থেকে এতে আসতেছে, আবার ও থেকে এ প্রাইম বিন্দুতে আসবে, এ প্রাইম থেকে ওতে যাবে, ও থেকে এতে আসবে। যদি এরকম হয় তখন এটাকে বলবো এটা একটা পূর্ণ দোলন সম্পন্ন করছে। অর্থাৎ আমরা এটা পেন্ডুলামের মতো চিন্তা করি, এখান থেকে এখানে আসা, এখান থেকে আবার এখানে আসা, তাহলে বলবো এটা একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়েছে। তো এখানে দোলনটা আমরা মূলত সরলরেখার উপর চিন্তা করতেছি, এটা হচ্ছে দোলন। আর এখানে ও যেটা আছে ও হলো দোলনের বিস্তার, ও এ প্রাইম এটা হলো দোলনের বিস্তার। তাহলে আমরা কখনো যদি এরকম
টপিক থেকে কখনো যদি দোলনকাল বের করতে বলে আমাদেরকে সর্বপ্রথম আগে ও এর কতটুকু সময় লাগছে দুলতে, সেই দোলনের সময় বের করা লাগবে, সেই দোলন এতটুকু জিনিস জানা লাগবে। এটা জানতে পারলে এখানে মোট এটা 4টা ভাগে বিভক্ত হয়েছে বিস্তার, এটা এক ভাগ 2 ভাগ, এটা 1 ভাগ 3 ভাগ, এটা 1 ভাগ 4 ভাগ। তাহলে আমরা কখনো দোলনকাল বের করতে বললে 4 গুণ করতে হবে, 4 ইন্টু যে কোনো 1 ভাগ গুণ করলে আমরা একটা পূর্ণ দোলনকাল পেয়ে যাব, ইন্টু যে কোনো একটা 1 ভাগ, ধরলাম এটা ওএ, এখানে ওএ প্রাইমও হতে পারতো, সমস্যা ছিল না। তাহলে এই 4 ইন্টু ওএ, এটা দ্বারা আমরা কোনো একটা নির্দিষ্ট বস্তুকণা দোলনকাল বের করতে পারবো যদি বস্তুটা দোলয়মান গতিতে চলে, যদি বস্তুটা এ থেকে ও বিন্দু অতিক্রম করে যদি এ ফ্রাইমে চলে আসে, এ ফ্রাইম থেকে যদি ওতে গিয়ে আবার এতে আসে, তখন বলবো এটা একটা দোলন সৃষ্টি হয়েছে, এখানে একটা দোলনকাল আছে। যদি এটা সরল দোলন, এটা যদি এটা দোলয়মান গতিতে চলে, তখন আমরা অঙ্কের ক্ষেত্রে দেখবো যে বস্তুকণাটা কি দোলয়মান গতিতে চলতেছে, দুলতেছে নাকি দুলতেছে না, সেই অনুসারে আমরা দোলনকাল বের করতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের দোলন। এখন আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম দেখব। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম দেখব। তোমাদের এখানে প্রশ্ন বলছে যে একটা বস্তুকণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে, ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটা এও বরাবর এমনভাবে গতিপ্রাপ্ত হয় যেন ওই বস্তুকণাটার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক হয়। তাহলে বস্তুর গতি এবং দোলন নির্ণয় করতে বলছে। তো এটা আমাদের পরীক্ষা 17তে আসছে। আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসটা দেখি, তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে। তো বলছে একটা বস্তুকণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে, ধরলাম এটা হলো এ, এটা হলো এ প্রাইম, একটা বস্তুকণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। তো ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটা এ বরাবর আসবে, তাহলে এটা হচ্ছে ও। তাহলে ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটা এ থেকে ওর দিকে আসতেছে। তো আসার সময় এটা এমনভাবে আসবে যেন ওই বস্তুকণাটার ত্বরণের মান, ত্বরণের মান মানে বস্তুকণাটার ত্বরণ, ধরলাম ওই বস্তুকণাটার ত্বরণ সেটা হলো d²x/dt²। ওই বস্তুকণাটার ত্বরণের মান হবে ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক। তো চিন্তা করলাম ও বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু, বস্তুকণাটা ও বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু ফিরে চলে আসছে যে কোনো একটা টি সময় পর, যে কোনো একটা মুহূর্তে, ধরলাম ও বিন্দুর দূরত্ব হলো কত x। তাহলে ওই বিন্দুতে বস্তুকণাটার ত্বরণ, যে ত্বরণটা হয়েছে d²x/dt², সেটা হবে ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক। ও বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু পি এর দূরত্ব হয়েছে x, তার সমানুপাতিক x। তাহলে শর্ত মতো আমরা এখানে লিখলাম। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ওই বস্তুর গতির সমীকরণ, গতি এবং দোলনকাল নির্ণয় করব। তাহলে কিন্তু লিখতে পারি d²x/dt² ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। মাইনাস মিউ এক্স কেন লিখছি? কারণ বস্তুটা ও বিন্দুতে আসতেছে, কেন্দ্রমুখী বল, সেই জন্য এটা মাইনাস হয়েছে, যেহেতু এটা ও বিন্দুমুখী সেই জন্য। আচ্ছা, তাহলে এটাকে আমরা ফাইলাম, এটাকে আমরা একটা ইকুয়েশন দেব। আচ্ছা, এই জিনিসটা ফাইলাম, এটা কি? এটা হলো আমাদের যে গতির অন্তরক সমীকরণ। এটা হলো আমাদের গতির অন্তরক সমীকরণ। এটা হলো আমাদের গতির অন্তরক সমীকরণ। এ হলো গতির অন্তরক সমীকরণ। তো এখন আমরা এখান থেকে প্রসেস করে আমাদের যে বস্তুর গতি এবং দোলনকাল নির্ণয় করব। আচ্ছা, তো এটাকে 1 নং সমীকরণ দিব আমরা। তো এখন আমরা এটাকে প্রসেস করব। আমরা একটা কাজ করব, আমরা d²/dt² ইকুয়াল টু মাইনাস মিউ এক্স যে আছে, আমরা এই অন্তরক সমীকরণটা দুই পাশে একটা নির্দিষ্ট জিনিস দ্বারা গুণ করব। কেন গুণ করব সেটা বলতেছি। এই 1 নংয়ের উপভোগকে আমরা 2 ইন্টু dx/dt দ্বারা গুণ করতেছি। তাহলে এখানে d²x/dt² ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু dx/dt ইন্টু মিউ অফ এক্স। আমরা 1 নং সমীকরণের উপভোগকে 2 dx/dt দ্বারা গুণ করছি আমাদের ক্যালকুলেশনের স্বার্থে। এবং এই এক্সাম্পলটা আমরা বুঝলে, এই অধ্যায়ে তো এক্সাম্পল আছে, সবগুলো আমরা এই প্রসেসে করবো, সবগুলো ম্যাক্সিমাম প্রায় সবগুলোতে আমরা সেম ক্যালকুলেশনটা করবো। তো এই ক্যালকুলেশনটা এখন বুঝতে হবে। তো আমরা চাইলে এখন 2 ইন্টু dx/dt d²x/dt², এটাকে চাইলে আমরা ddt অফ dx/dt হোল স্কয়ার লিখতে পারি। এটাকে চাইলে আমরা ddt অফ dx/dt হোল স্কয়ার লিখতে পারি। এটা লিখলে আসলে এটা পাওয়া যায় কিনা দেখতেছি। আর টির সাপেক্ষে এটাকে আমরা অন্তরীকরণ করবো। টির সাপেক্ষে dx/dt-কে যদি আমরা অন্তরীকরণ করি, এটাকে x টু দি পাওয়ার n এর সূত্র চিন্তা করি আমরা, এটা নোটের, এটাকে x টু দি পাওয়ার n এর সূত্র চিন্তা করি, তাহলে n x টু দি পাওয়ার n-1। তো টির সাপেক্ষে করতেছি না, টির সাপেক্ষে যদি dx/dt-কে আরেকবার করি তখন আসবে d²x/dt²। তা দেখতেছি আমরা 2 dx/dt ইন্টু d²x/dt², এটার পরিবর্তে ddt অফ dx/dt লেখা যায়। তাহলে এইটার পরিবর্তে চাইলে আমরা ddt অফ dx/dt হোল স্কয়ার চাইলে সহজে লিখতে পারি, সেই জন্য আমরা এখানে এটা লিখলাম। আচ্ছা, তো এখন ডান দিকে কী লিখব?
ডান দিকে এখানে কী আছে আমাদের -2 ইন্টু ডিএক্স বাই ডিটি মিউ এক্স। এখন এখান থেকে কি পাবো সেটার জন্য আমরা একটা কাজ করব, যেহেতু এখানে মিউটা ধ্রুবক, মিউটা রেখে দিব, যে সরকটা থাকবে না এক্স, তাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে যা পাবো সেটা এখানে বসাবো। তো এটা মনে রাখার জন্য আর কি, কীভাবে দেখি তাহলে এখানে আমাদের কী কী আছে, -2 মিউ এক্স আছে, -2 মিউ এক্স আছে। এবার এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাই কি না দেখবো, ডিডিটি অফ টি সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কী পাই, তো -2 মিউ থাকবে। এক্স স্কোয়ারকে যদি আমরা এক্সকে যদি ইন্টিগ্রেশন করি টি সাপেক্ষে এক্স স্কোয়ার বাই 2, এক্সকে যদি টি সাপেক্ষে করি ডিএক্স বাই ডিটি, তাহলে এখান থেকে 2 কাটা যায়, থাকবে -মিউ এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিটি। তো তাহলে এখানে আমরা যেটা খাবো সেটা বসাচ্ছি আর কি। তাহলে আমরা দেখতেছি এটার পরিবর্তে আমরা ডিডিটি অফ মিউ অফ এক্স স্কোয়ার লিখতে পারি, কারণ মিউ তো ধ্রুবক, এক্স স্কোয়ারকে ডিটি হিসাবে যদি আমরা অন্তরীকরণ করি, উল্টা কাজটা করি, এখানে ইন্টিগ্রেশন করছি, এটাকে যদি অন্তরীকরণ করি আবার ঘুরে ফেরে উপর লাইনটা পাই কীভাবে, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি টি হিসাবে, তাহলে কী হবে, মিউ তো থাকবে, এক্স স্কোয়ারকে হলো 2x, এক্সকে টি হিসাবে হলো ডিএক্স বাই ডিটি, এটা এখানে আসে -2 ইন্টু ডিএক্স বাই ডিটি মিউ এক্স। তাহলে আমরা এখান থেকে এই লাইনে কী লিখবো সেটার জন্য আমাদেরকে ফার্স্টে আগে যে এইখানে যে সরলটা থাকবে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে যা ভাবো সেটা এখানে ডিডিটি আকারে বসাবো, এখানে বসাইছি, কারণ এখানে ইন্টিগ্রেশন করে দেখতেছি আমরা এক্স স্কোয়ার আসতেছে, এখানে এক্স স্কোয়ার 2 আছে, এই 2 কাটা চলে যাবে, ডিডিটি অফ তাহলে মিউ অফ এক্স স্কোয়ার থাকবে। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এবং এই জিনিসটা বুঝলে আমরা এখান থেকে প্রায় ম্যাক্সিমাম ক্যালকুলেশন আমরা এই টপিকটা নিয়ে বা এই লাইনগুলো নিয়ে করবো। তাহলে আমরা এখানে এটা করছি, তাহলে আমরা ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার পাইছি, আর ডিডিটি অফ মিউ অফ এক্স স্কোয়ার পাইছি। এখন আমরা এই জায়গাটার উভয়পক্ষে আমরা এখন ইন্টিগ্রেশন করবো, যেহেতু আমাদেরকে এখানে গতির সমীকরণ বের করতে বলছে, সেজন্য এখন আমরা এই সমীকরণটার উভয়পক্ষে ইন্টিগ্রেশন করবো, সমাকলন করবো। তো লিখতেছি এখানে, তো সমাকলন করে পাই, সমাকলন করলে কী পাবো, এখানে ডিডিটি অপারেটর সাথে সাইন কাটা চলে যাবে, থাকবে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু মিউ তো ধ্রুবক, এটা থেকে যাবে, আর এক্স স্কোয়ার থেকে যাবে, কারণ ডিডিটির সাথে ডিডিটি অপারেটর সাথে ওই ইন্টিগ্রেশন সাইন কাটা চলে যাবে, আর ইন্টিগ্রেশন করার পরে একটা ধ্রুবক আসে, সেটা হলো আমরা কত সি। তো এখন আমরা এখানে কিছু শর্ত অ্যাপ্লাই করবো, এটাকে বলবো আমরা 2 নম্বর সমীকরণ। তো শর্তটা হলো যখন এক্স ইকুয়াল টু এ, আচ্ছা এখানে একটা কথা বলে নাই, ও থেকে এ বিন্দু যে দূরত্ব, এই সবটা হচ্ছে আমাদের দূরত্ব এ, অর্থাৎ ও থেকে এ দূরত্ব সবটা হলো আমাদের এ। যখন এক্স ইকুয়াল টু এ মানে বস্তুটা এ বিন্দুতে অবস্থান করতেছে, এক্স ইকুয়াল টু এ মানে বস্তুটা এ বিন্দুতে অবস্থান করতেছে, যখন এক্স ইকুয়াল টু এ তখন ডিএক্স বাই ডিটি সমান 0। আর আমরা বলছি ডিএক্স বাই ডিটি দ্বারা বস্তুর বেগ বোঝায়, বস্তু যখন এই অবস্থায় আসে তখন বস্তুটা তো বেগ 0, কারণ বস্তু এখানে স্থির অবস্থায় আছে, তার কারণে তার বেগ 0। সেজন্য বস্তুটা যখন এই বিন্দুতে আসে মানে এক্স ইকুয়াল টু এ, তখন বস্তুর বেগ ডিএক্স বাই ডিটির মান হলো 0। এখন এই মানগুলো এখন আমরা আমাদের 2 নঙে বসাবো। তো 2 নং ইমপ্লাইজ ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু মিউ অফ এক্সের পরিবর্তে বসাচ্ছি এ স্কোয়ার প্লাস সি, ডিএক্স বাই ডিটি ডিএক্স বাই ডিটির মান তো 0, তাহলে 0 সমান মিউ অফ এ স্কোয়ার প্লাস সি। তো এখান থেকে আমরা সির একটা ধ্রুবকের মান বের করতে পারতেছি, মিউ অফ এ স্কোয়ার। এখন আমরা সির মানটা আমাদের এই 2 নং এখানে সি জায়গায় বসাই দিব। আচ্ছা, তো আমি এখানে এটা মুছতেছি, এবার মুছতেছি, বসালে কি আসে, ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার, এটা 2 নং মান বসিয়ে পাই। তাহলে এখানে মিউ অফ এক্স স্কোয়ার প্লাস মিউ অফ সির মানটা পাইছে এ স্কোয়ার, তাহলে এই ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার এখান থেকে আমরা সাদাই লিখি, মিউ কমন নিতে পারি, তাহলে আসে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে উভয়কে আমরা বর্গমূল করি, ডিএক্স বাই ডিটি সমান লিখতে পারি আমরা প্লাস মাইনাস √ মিউ ইন্টু √ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা ডিএক্স বাই ডিটির একটা মান পাচ্ছি, সেটা -√মিউ অফ √ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা এখান থেকে মাইনাসের মান নিচ্ছি, প্লাসের মান নেই নাই, কারণ বস্তুকণাটা এ থেকে ও বিন্দুর অভিমুখী, কারণ কেন্দ্রমুখী বলার কারণে এখানে মাইনাস আসছে। তো আশা করি আমরা এখানে এতটুকু এটা বুঝেছি। তো এখন আমরা এখানে আমাদের দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, এখানে চলকগুলো আমরা পৃথক করে অপারেটরের সাথে চলকগুলো পৃথক করে ফেলি, এটা বেশি করতেছি।
তো আমাদের এখানে dx/dt সমান মাইনাস রুট মিউ অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ফর্ম আকারে আছে। তো এখানে আমরা এখন সলব পৃথক করবো। তো সলব পৃথক করবো কীভাবে, অর্থাৎ ডিএক্সের সাথে এক্স যুক্ত পদগুলো রাখবো আর ডিডির সাথে মিউট আলাদা রাখবো, অর্থাৎ ডিএক্স অপারেটরের সাথে এটা রাখবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা রাখবো, আর ডিডির সাথে মিউটা রাখবো, রুট মিউটা রাখবো। এবং সলব কীভাবে পৃথক করতে হয় সেটা আমরা অর্ডিনারিতে অনেক দেখছি। অর্থাৎ আমরা এখানে এভাবে লিখতে পারি 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু মাইনাস রুট মিউ অফ ডিটি। চলো পৃথক করলে আমরা ফাইনালি আসলে এখান থেকে এই জিনিসটা পাবো। এখন এখানে আমরা উভয়কে সমাকলন করব, ইন্টিগ্রেশন করব। এখানে যদি আমরা উভয়কে সমাকলন করি তাহলে এখান থেকে আমরা পাবো আচ্ছা, এখন এখানে উভয়কে আমরা ইন্টিগ্রেশন করব 3 নম্বর সমীকরণ। তো সমাকলন করে পাই, সমাকলন করে তাহলে কি থাকবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস রুট মিউ ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে এখানে আমরা জানি একটা কাজ করবে, মাইনাসটা আমরা বামে নিয়ে আসি, সূত্র আছে। তাহলে আমরা জানি মাইনাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা হলো কস ইনভার্স x/a সূত্র। সেটা পুরোটা লিখতেছি আমরা কস ইনভার্স x/a, আর মাইনাসটা তো চলে গেছে। তাহলে এখানে রুট মিউ আর ডিটিকে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা টি। তো এখান থেকে চাইলে এখন আমরা আমাদের গতির যে সমীকরণটা সেই সমীকরণটা এখান থেকে চাইলে লিখতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন করে ফেলছি, ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা ধরলাম আমরা সি ধরছি, আগেরটাকে C1 ধরছি। তো এখন এখানে আবার মানে আমরা শর্ত অ্যাপ্লাই করবো। শর্তটা হলো যখন সময় 0 ছিল, অর্থাৎ যখন t সমান 0, তখন বস্তুটা এই বিন্দুতে অবস্থান করতেছে। কারণ আমরা জানি বস্তুটা যখন এই বিন্দুতে আসে, বস্তুটার এখানে বেগ 0, বস্তুটার এখানে সময় 0, সব শূন্য। তাহলে যখন t সমান 0 তখন বস্তুটা আসলে এই অবস্থায় আছে, x ইকুয়াল টু কত a। সময় যখন শুরু ছিল, বস্তু তখন এই বিন্দুতে অবস্থান করতেছে, লিখলাম সেটা। দেখো সাইন নম্বর ইকুয়েশন দিব, এই সাইন নম্বর ইকুয়েশনে আমরা মানটা বসাবো এখন। তাহলে কজ ইনভার্স এক্স মান তো a, তাহলে a/a ইকুয়াল টু এটা 0 বসালে টির মানটা 0 প্লাস C1 থাকে। তাহলে C1 পাচ্ছি, a/a মানে কত কজ ইনভার্স 1, কজ ইনভার্স 1 মানে আমরা জানি 0। এই C সমান 0 মানটাকে আমাদের 4 নঙে বসাবো। তাহলে 4 নঙে মান বসিয়ে পাই, তো পাবো আমরা কজ ইনভার্স x/a ইকুয়াল টু রুট ওভার মিউ টি প্লাস C1 মানে কত 0। আচ্ছা, তো এটা আমরা এখানে করতেছি। তাহলে এখান থেকে আমরা কী পাই, এখান থেকে আমরা পাই যে কজ ইনভার্স x/a ইকুয়াল টু রুট ওভার মিউ টি। তো এখান থেকে আমরা গতির অন্তরক সমীকরণ বের করবো, মানে এক্সের মানটা বের করবো। তাহলে আমরা কসটা টান দিয়ে ঘটে দিতে পারি, ইনভার্সটা ঘটালে কস অফ রুট ওভার মিউ টি থাকবে। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি a কস রুট ওভার মিউ টি। তো আমরা এখানে যে জিনিসটা পাইলাম এক্স ইকুয়াল টু a কস রুট মিউ টি, এটাই হলো আমাদের বস্তুর গতির সমীকরণ। এই বস্তুর গতির সমীকরণ আমাদেরকে বলছে গতি নির্ণয় করার জন্য, মানে গতির সমীকরণ নির্ণয় করার জন্য। তাহলে ইহা বস্তুর গতির সমীকরণ। তাহলে আমরা একটা পার্ট বের করলাম মাত্র, গতির সমীকরণ বের করছি। তো এখন আমরা এই বস্তুটার দোলনকাল নির্ণয় করবো। এখন আমরা নির্ণয় করবো দোলনকাল। আচ্ছা আচ্ছা, এখন আমরা নির্ণয় করবো দোলনকাল। তো দোলনকাল নির্ণয় করার আগে দেখতে হবে যে বস্তুটার ভিতরে কি কোনো দোলন সৃষ্টি হবে কি না। তো এই বস্তুকণাটা যদি এখান থেকে এখানে আসে, আগে দেখতে হবে এই বস্তুকণাটার ক্ষেত্রে কোনো দোলন সৃষ্টি হবে কি না। দোলন যদি সৃষ্টি হয় তখন সেক্ষেত্রে দোলনকাল পাবো। তো তার জন্য আমরা কেটে ফেলছিলাম, একটা সমীকরণ লিখছিলাম এখানে, এটা থেকে কাজ করব। তাহলে আমরা এখানে বস্তুগতির সমীকরণ পাইছি। তো আমরা একটা জিনিস পাইছিলাম একটু আগে, এখানে মুছে ফেলছিলাম, dx/dt সমান মাইনাস রুট ওভার মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইরকম একটা জিনিস পাইছিলাম। তো এখান থেকে এখন আমরা আমাদের দোলনকালটা নির্ণয় করবো, অর্থাৎ দোলনকালের টি নির্ণয় করবো। তার আগে দেখতে হবে এখন, আচ্ছা এখন দেখতে হবে এখানে এই বস্তুটার কোনো দোলনকাল হবে কিনা, মানে এটা কোনো দোলনকাল থাকবে কিনা, দোলনকাল হবে কিনা, কীভাবে বুঝবো। তো যখন দোলনকাল নির্ণয় করার সময় আমরা বলছিলাম যে আমরা এ থেকে ওতে আসার একটা ভাগের সময় ফেলে আমরা এটাকে 4 গুণ করে দিলে আমরা দোলনকাল পেয়ে যাবো, মানে এটা 4টা ভাগে বিভক্ত হয়েছে। এখন দেখতে হবে এ ওর ভিতরে কতটুকু দোলন সৃষ্টি হচ্ছে সেটা বের করার চেষ্টা করব। তো আগে দেখবো যে এ ওর ভিতরে এও অতিক্রম করে বস্তুকণাটা ও এ ফ্রেম দিকে যাবে কি না, এদিকে চলে আসবে কি না। কারণ এ থেকে ওতে আসবে, ও থেকে যদি এ ফ্রেম আসে,
এ ফ্রেম থেকে ওতে যায়, ও থেকে এতে আসে, তখন বলবো এটা দোলন সৃষ্টি হচ্ছে বা দোলমান গতিতে এটা চলতেছে। তাহলে এ থেকে এটা ওতে আসবে, ওকে অতিক্রম করে এ ফ্রেমের দিকে আসবে কি না সেটা দেখবো। তার জন্য দেখতে হবে যে এই ওকে অতিক্রম করে বস্তুর বেগটা কি আছে নাকি বেগ নাই, মানে ডিএক্স বাই ডিটির মানটা কি থাকবে নাকি থাকবে না। আচ্ছা, তো এখন আমরা যে যখন বস্তু কণাটা এখন তো পি অবস্থানে আছে, বস্তুটা পিতে যখন পি থেকে যখন ওতে চলে আসবে তখন আমরা বস্তু দোলনকাল পাবো। তো বস্তু কণাটি যখন পি হতে ওতে আসবে তখন বস্তুর দোলনকাল পাওয়া যাবে, বস্তুর দোলনকাল পাওয়া যাবে, তখন বস্তুর দোলনকাল পাওয়া যাবে। তাহলে এটা আমরা যদি বসাই, বস্তু তখন দোলনকাল পাওয়া যাবে। আচ্ছা, যখন আমরা পি থেকে এতে চলে আসলাম, পি থেকে ওতে চলে আসলাম, তখন বস্তু দূরত্বটা কত, মানে এক্সের মানটা কত, এক্সের মানটা তখন 0 হয়ে গেছে। ও থেকে পিতে বস্তু দূরত্ব হলো এক্স, বস্তুটা যদি বস্তু কণাটা যদি পি থেকে ওতে চলে আসে তাহলে বস্তুর এক্সের মান কত, 0। সুতরাং এখান থেকে লিখতে পারি আমরা বস্তুর কণা এক্স মানটা কত আমাদের 0। এই মানগুলো এখন আমরা ডান দিকে বসাবো। আমরা কিন্তু এখন এই পার্ট থেকে বস্তুর দোলনকাল নির্ণয় করতেছি, এখান থেকে দোলনকাল নির্ণয় করতেছি, আগেরটা আমরা গতি নির্ণয় করছি, এটা দোলনকাল নির্ণয় করতেছি, এটা দোলনকালের পার্ট। আচ্ছা, তো এটা মুছতেছি। তো এখন এখান থেকে কী পাই, এখানে আমরা যদি x = 0 বসে এখানে, তাহলে কী পাইতেছি আমরা, তাহলে আমরা পাইতেছি dx বাই ডিটি ইকুয়াল -√μ, x তো 0, তাহলে স্কোয়ার রুট কাটা a। তো dx বাই ডিটি মানে কি, বস্তুর বেগ। তাহলে dx বাই ডিটি সমান কত পাইছি আমরা, -√μ × a। এটা দ্বারা কি বুঝতেছি আমরা যে বস্তুর বেগটা আসলে বস্তু কণাটার বেগ 0 নয়, মানে dx বাই ডিটি দ্বারা বুঝতেছি বস্তু কণাটার বেগ 0 নয়, -√μ a। তার মানে বস্তু কণাটার একটা গতি আছে বা একটা বেগ আছে। তাহলে বুঝতে গেল বস্তু কণাটা এ থেকে ওতে আসি স্থির থাকবে না, বস্তু কণাটা এ থেকে ওতে আসি ওকে অতিক্রম করে এফ্রেমের দিকে আসবে, যেহেতু বস্তুর বেগ এখানে কত, 0 নয়। তো এখানে লিখব যেহেতু বস্তু কণার বেগ 0 নয়, তাহলে বস্তু কণা তাহলে ও বিন্দুকে অতিক্রম করবে, ও বিন্দুকে অতিক্রম করে এ প্রাইম বিন্দুতে যাবে, আবার এ প্রাইম থেকে ওর দিকে আসবে এবং ও থেকে এর দিকে যাবে। যেহেতু বস্তু কণাটা এভাবে কাজ হবে, তাহলে তার ক্ষেত্রে সে এ থেকে ওতে আসবে, ও থেকে এ ফ্রেমের দিকে আসবে, এ ফ্রেম থেকে ওতে যাবে, ওতে থেকে এ যাবে, তাহলে এটা একটা দোলমান গতিতে চলতেছে। তাহলে বস্তু কণাটি দোলায়মান গতিতে চলতেছে, দোলায়মান গতিতে চলতেছে। তো বস্তু যদি দোলমান গতিতে চলে অবশ্যই তার দোলনকাল থাকবে, তাহলে বস্তুটা দোলনকাল আছে। এখন তার দোলনকাল নির্ণয় করব। আচ্ছা, তার দোলনকাল থাকবে। এখন এবারটা মুছতেছি। তাহলে আমরা এখানে যে পাইলাম এই যে x = a cos √μt, এখান থেকে চাইলে আমরা দোলনকাল টির মানটা পেতে পারি, এখান থেকে আমরা দোলনকাল টির মানটা পেতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা বলছিলাম যে বস্তু যখন পি থেকে ওতে চলে আসবে, বস্তু দূরত্ব x = 0। তো এই কাজটা আমরা এখানে আবার করব, এটা মুছতে ফেলতেছি। অর্থাৎ এই সমীকরণটা নিয়ে কাজ করব, x = বস্তু যে গতি সমীকরণটা পাইছি সেখান থেকে কাজ করব। তো বস্তু যখন পি থেকে ওতে চলে আসবে তখন বস্তুর x মান কত, 0। তাহলে এখানে আবার x = 0 বসাচ্ছি। তো 0 = a cos √μt, তাহলে লিখতে পারি 0 = cos √μt। তাহলে এখানে আমরা জানি cos √μt, cos 0 হলো cos π/2, তাহলে উভয়কে cos কাটা √μt পাচ্ছি π/2। তাহলে আমরা t = দোলনকাল পাচ্ছি π/2√μ। এটাই হলো আমাদের এ থেকে ওতে আসতে বস্তুটার কতটুকু দোলন হয়েছে সেটা, t = √2/π/2√μ। এখন আমাদের দোলনকাল তো নির্ণয় হয় নাই, কারণ দোলনকাল কখন হবে, বস্তু কণাটা এ থেকে ওতে আসবে, ও থেকে এ ফ্রেমে আসবে, এ
এ ফ্রেম থেকে ওতে যাবে, ও থেকে এতে আসবে, তাহলে 4টা ভাগ সেকেন্ড সূচে অতিক্রম করবে, তখনই সে দোলনকালটা পাবো। আমরা তো একটা ভাগ পাইছি, এও পাইছি। এ হলো কত আমাদের T/2√μ। এখন এই সবটাকে এওটাকে আমরা যদি 4 সাথে গুণ করে 4 সাথে গুণ করে দেই, তাহলে আমরা আমাদের দোলনকালটা পেয়ে যাব। সুতরাং দোলনকাল 4 × OA, এটা আমরা OA পাইছি, OA মানে দোলনকালটা OA পাঠার জন্য পাইছি আর কি। তাহলে 4 × OA মানে কত T/2√μ, 2 কাটা, তাহলে পাইছি আমরা আসলে এখান থেকে 2 কেন π/√μ, তাহলে এখান থেকে পাবো 2 π/√μ। এটাই আমাদের নির্ণয় দোলনকাল, যেটা আমাদেরকে বের করতে বলছে বস্তু সম্পর্কিত দোলনকাল নির্ণয় করো 2/√μ। আচ্ছা, তো আশা করি আজকে খুব গুরুত্বপূর্ণ থিওরেমটা বুঝেছেন, এবং এই থিওরেমটা বুঝলে এখান থেকে বাকি যে থিওরেমগুলো আছে সবগুলো আমরা সেম কনসেপ্ট নিয়ে কাজ করবো। বিশেষ সবসময় আমরা এই টপিকে এই অধ্যায় সবগুলো টপিক আমরা এই চিত্রটা নিয়ে কাজ করবো। সবসময় আমরা চিত্রটা নিয়ে অঙ্কন করবো, চিত্রটা দিয়ে আমরা সমীকরণ তৈরি করতে বলবো, বাকি কাজগুলো করবো। এখানে বস্তু গতি বলছে, দোলনকাল বলছে, এখানে বস্তুর গতি দোলনকাল না বলে বস্তুর অন্য কিছু বলতে পারতো। আমরা সেম এই ক্যালকুলেশনগুলো প্রসেসগুলো তৈরি করে যেটা বের করতে পারবো সেটা করবো আর কি। আচ্ছা, তো তাহলে আজকের উপর পর্যন্তই আমরা আমাদের পরের লেকচার মেকানিক্সের অন্য টপিক অন্য থিওরেমগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।